আজকের গল্প কাপালিকের কবলে, হেমন্ত কুমার রায়ের লেখা। তিনি অসাধারণ সব গোয়েন্দা গল্প লিখেছেন। তারই একটা নিদর্শন নিয়ে আজকের গল্প। চলুন শুরু করা যাক। সেই দিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী তিতলি আর তার সহকর্মী মিমি বসে বসে সেই দিনে খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা তিতলির দীর্ঘদিনের অভ্যাস। তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেইটুকু অংশকে কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায়। দুইজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। তিতলি বলল, ধুর, সেই সব একঘেয়ে খবর। কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোড়া দিয়ে টাকা নিয়ে পালালো, এ তো সব অতি সাধারণ কেস। কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটা চোখে পড়ছে না। এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে তিতলি বলল, মিমি, সুন্দরবাবু আসছেন, হরিকে বলো চা আর নাস্তার ব্যবস্থা করতে। মিমি উঠে গেল ভেতরে। একটু পরে সুন্দরবাবুর প্রবেশ। ভারী কণ্ঠে বললেন, কি হে তিতলি, শরীর ভালো তো? তিতলি হেসে বলল, আরে আমার শরীর তো চট করে খারাপ হবার নয়, তা জানেন। তবে ঠিক রাখার জন্য সাধনা করতে হয়। যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি আর কি। সুন্দরবাবু হেসে বললেন, তা জানি ভায়া, তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো। তিতলি জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসে না। তাই সে হেসে বলল, কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো জানি মশাই। এবারে বলে ফেলুন কি আছে। এই সময় মিমির সঙ্গে হরি প্রবেশ করলো ঘরে খাবার নিয়ে। সেই দিকে চেয়ে তিতলি বলল, নিন সুন্দরীবাবু, শুরু করুন। আজকে নাস্তায় খুব সামান্য মাত্র ডিম পোচের চিকেন স্যান্ডউইচ, ব্রেড বাটার, মটন চপ আর কফি। সুন্দরবাবু চোখ দুটি সেই দিকে পড়ে আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল। তিতলি আর মিমি দুইজনে যা খেলো তিনি একাই তাদের দ্বিগুণ বেশি সাবার করলেন। গোটা 6 পোচ, 6 পিস ব্রেড বাটার, 6খানা স্যান্ডউইচ আর 4টি মটন চপ খেয়ে পরপর 2 কাপ কফি পান করে সুন্দরীবাবু বললেন, আহ হুম এবার আমার বক্তব্যটা শুনুন তিতলি। তিতলি আর মিমি খাবার ও কফি পান আগে শেষ হয়েছিল। মিনি চিরদিনই সুন্দরীবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যাস। তাই সে বলল, আপনার তো সব চিন্তাগুলি খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরীবাবু? সুন্দরবাবু বললেন, থামো তো ঢেক্কা ছোকরা, খাবার গেলে পেটে আর চিন্তা আছে মগজে। খাবার কি করে চিন্তাকে চাপা দেয় শুনি। তা বটে তা বটে, বলে মিনি একটু হাসল। সুন্দরবাবু বললেন, ঘটনা হলো, পলাশপুরের জমিদাররা 3 পুরুষ ধরে কলকাতায় বসবাস করে। অবশ্যই জমিদারি এখন নেই, তবে জোতদারি দেশে আছে, আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য। মোটামুটি তাই দিন ভালোই কাটে। জমিদারের একমাত্র পুত্র গত 3 দিন হলো নিখোঁজ। তিনি আবার এক এমএলএর বন্ধু, ফলে মিনিস্টার মহল থেকে চাপ এসে পড়েছে। আমাদের তো নাভিশ্বাস উঠেছে, কি যে করি তার ঠিক নেই। চাকরি রাখা দায়, এই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায়। এই খবর তো কাগজে কাল পড়েছি। হ্যাঁ, তা ছেলের বয়স কত হবে? বয়স আর কত হবে? বর্তমান জমিদারের বয়স প্রায় 35। তার 3 মেয়ে পর এক ছেলে। সবার ছোট একমাত্র ছেলে, তাই আদরও খুব। বয়স ওই 6 হবে। এইটুখানি ছেলে অদৃশ্য হলো কি করে? আশ্চর্য ঘটনা, তাতে সন্দেহ নেই। এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে। তবে বাড়ির পিছন অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল। ওই দরজা দিয়ে পিছনের গলিতে যাওয়া যায়। সামনে দারোয়ান থাকে, সে খোকাকে বের হতে দেখেনি, অথচ বেলায় 1টা থেকে 3টের মধ্যে ছেলে উধাও। তিতলি বলল,
ছেলে প্রধানত তিনটি কারণে উধাও হয় সুন্দরবাবু। প্রথম হলো, তাদের ধরে চোখ কানা, হাত ভাঙা ইত্যাদি করে পরে জিভ কেটে ভিক্ষা করানো হয়। এ দল পৃথক দল। এরা অনেক ছেলে এমনিই পোষে। এক একটা ছেলে রোজ 10-12 টাকা উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকার মতন খেতে পায়। এটাকেই বলে ভিখারি ব্যবসা। তাই অনেক বুদ্ধিমান লোক ছোট ছেলে ভিখারিদের পয়সা দেয় না। দ্বিতীয় কারণ হলো, ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ্য দাবি করা। বিদেশে এটা বেশি হয়, তবে এদেশেও হয়। পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডেনবার্গ হত্যা রহস্য সেই মুক্তি মূল্য আদায়ের জন্যে শিশু চুরির ঘটনাকেই কেন্দ্র করে ঘটনাটা ঘটেছিল। শিশু চুরির তৃতীয় কারণ হলো, শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা। সাধারণত মেয়েদের ধরে এভাবে বিদেশে বিক্রি করা হয়। অনেক পুরুষদেরও তা করা হয়, তবে তাদের ক্রেতা মেলে না। তাই এই সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায়। যাই হোক, কে বা কারা কী উদ্দেশ্যে চুরি করেছে তা যদি খুঁজে বার করতে হয়, তাহলে সবার আগে অকুলস্থলে যাওয়া কর্তব্য, তাই নয় কি? তা বটে। বললেন সুন্দরীবাবু। তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। তিতলি বলল, সুন্দরবাবু কি এর আগে সেখানে গিয়েছিলেন নাকি? সুন্দরীবাবু বললেন, হুম, তা গিয়েছিলাম বটে, তবে কোনো সূত্র দেখতে পাইনি। তিতলি বলল, আমরাও যে সূত্র পাবো তেমন কোনো কথা নেই, তবে চলুন দেখা যাক কতদূর কি হয়। মিনি, তুমি ভাই দীপাকে একটু নিয়ে এসো। সুন্দরবাবু বললেন, দীপা আবার কি? তোমার মতন কোনো মেয়ে গোয়েন্দা নাকি? হেসে বললেন, একই যাবে তা বলতে পারেন। দীপা হলো একটা মেয়ে কুকুর। বিমলা দেবীর বাঘের মতন এরও ঘ্রাণ শক্তি খুব তীব্র। তার উপর নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে এখানে। আশা করি কোনো একদিন নিশ্চয়ই ও সফল হবে, হয়তো বিরাট কোনো একটা তদন্তে। সুন্দরভাবে বললেন, আহ দেখা যাক, চলো এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মিনি দীপাকে নিয়ে এসেছিল। তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে। শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট, 2টি তলা মিলিয়ে 22খানা ঘর। বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থে গৌরব না থাকলেও অবশ্যই দারিদ্র্যের মধ্যে যে এরা এসে পড়েনি তা বোঝা যায়। বর্তমানে যিনি এই এস্টেটের মালিক, সেই বীরেন্দ্র নারায়ণের স্ত্রী বিমলা দেবী এসে সুন্দরী বাবুকে অভ্যর্থনা জানায়। তিতলি বা মিনি তিনি চিনেন না, যেহেতু তাদের গায়ে কোনো রকমের ইউনিফর্ম ছিল না। সুন্দরীবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। পরিচয় পেয়ে বিমলা দেবী খুশি হলেন। যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র। চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র, কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন? সন্ন্যাসীটি কে? তিতলির কথাটা মনে হলো। সে বলল, বিমলা দেবী, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আশা করি সঠিক উত্তর দেবেন। নিশ্চয়ই। আমার ছেলে অদৃশ্য হওয়ার পর থেকে আমার স্বামী প্রায়ই অজ্ঞান। যদি তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনেও সংশয় হবে। বুঝেছি। তাই এবার বলুন, কি জানতে চান? আপনার ছেলে কবে অদৃশ্য হয়? পরশুদিন বেলা প্রায় 2টো নাগাদ। সে কোথায় ছিল? সে তার ঘরে ঘুমিয়েছিল। আমার স্বামী নানান ব্যবসায়ের কাজে ব্যস্ত ছিল। প্রায় বেলা 12টা নাগাদ আমি তাকে দেখে রান্নাঘরের দিকে যাই। তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি। পিছন দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায়, তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল। বেলা প্রায় 1টা নাগাদ আমার স্বামী আর দাসী তাকে ঘরে দেখেছিল। তারপরই বেলা 3টেতে এসে তাকে দেখতে পাইনি। ঠিক আছে, এবার বলুন তো, কাউকে সন্দেহ হয়? না, সন্দেহ কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমার স্বামী একমাত্র সন্তান, আর ছেলে নরেন্দ্র হলো আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকারী ব্যাপারে। আচ্ছা, আপনার ঘরে ওই বিরাট যে ছবিটা আছে ওটা কার ছবি? গলায় রুদ্রাক্ষের মালা, তেজস্বী পুরুষ? উনি আমাদের গুরুদেব। উনি তান্ত্রিক বিরাট সন্ন্যাসী।
তবে বর্তমানে জীবিত নেই। তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাদা। তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে। তিনিও তন্ত্র সাধনা করেন। আচ্ছা, কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখে? কী রকম? মানে যেমন এত টাকা চাই, না হলে ক্ষতি হবে। না না, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে। তাই এটা নিরর্থক না না, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে। তাই এটা নিরর্থক প্রশ্ন, তিতলি। আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছে? বলেন কি? আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হওয়ার মাত্র 2 দিন আগেও তিনি আসেন। তিনি নরেন্দ্রের একটি মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষ মালা। সেটা ড্রয়ারে আছে, সেখানে একবার দেখবেন কি? নিশ্চয়। বিমলা দেবী তক্ষুনি উঠে গিয়ে মালাটা এনে তিতলির হাতে দিলেন। সুন্দরীবাবু ঠাট্টা করে বললেন, তিতলি, তুমি কি শেষে মালাটা জপ করতে শুরু করে দেবে নাকি? হুম হুম। তিতলি বললেন, আরে না না, তা নয়, দেখুন না। তিতলি মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা দু একবার সেটাকে শুঁকে শব্দ করলো গড়গড় করে। তিতলি বিমলা দেবীকে বললেন, আচ্ছা, আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন? মাথা নেড়ে বিমলা দেবী বললেন, হ্যাঁ। তিতলি সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়ালো। দীপা এক মনে সেইখানকার মাটি শুকতে লাগলো। তিতলি আবার বললেন, বিমলা দেবী, এদিকে লোকজন তো বিশেষ আসে না, তাই না? বিমলা দেবী মাথা নেড়ে বললেন, হ্যাঁ। এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলেছে। তাকে বাধা দিল তিতলি, চেন ধরে টানলেন। দীপা জোরে জোরে চিৎকার করে উঠল, বউ বউ করে। তিতলি ফিরে এলো তার বাড়িতে। সঙ্গে সুন্দরবাবু ছিলেন। তিতলি বললেন, সুন্দরবাবু, কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার। কেন? কারণ হলো, ছেলে চুরির সম্পর্কে যে 3টি বিষয় আমি আগের দিন আপনাকে বললাম না, তার সঙ্গে এটি মিলছে না মোটে। সুন্দরবাবু বললেন, তাহলে ব্যাপারটা কি বলো তো? দীপার মালা শোকা থেকে না আপনি বুঝতে পারেননি? কিছুটা আন্দাজ করেছি ভাইয়া। মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে। তার মানে যে ত্রান্তিক গুরুভাই মালাটা দিয়েছিল, সেই দিন লুকিয়ে খিড়কিতে এসেছিল। সুন্দরবাবু বললেন, তাহলে ওই ত্রান্তিক গুরুভাইটির ছেলেটি চুরি করা সম্ভব, কিন্তু তাতে তার লাভ কি? লাভ? লাভ বিরাট। যেটা পার্থিব লাভ নয়, বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কার পূর্ণ ধারণা। সেটা কিরকম? অনেক ত্রান্তিক, কাপালিক প্রভৃতি ভূতপ্রেত বা তালবেতাল সিদ্ধান্ত হয় জানন্ত। এই সিদ্ধান্ত তারা সত্যি লাভ করে কি না তা বলা কঠিন। তাদের সিদ্ধান্তটা যে তপ দ্বারা বা অন্য কোনো পথে হয় তাও সঠিক বলা চলে না। তবু আজও সেই ধারণা বশবর্তী হয়ে অনেক ত্রান্তিক, কাপালিক প্রভৃতিরা নরবলি দেয়। তবে কেউ সেই ইচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না। তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদেরকে চুরি করে। সুন্দরবাবু বললেন, সর্বনাশ! তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গিয়েছে? আমার মনে হয় তা হয়নি। সেটা তুমি কি করে বলছো? তিতলি বলল, দেখুন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে, জানেন তো? যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা ভালো করতে পারে না, বুঝলেন? সেটা তো আমি মানি। তা ব্যাপারটা কি বলো তো তিতলি? কি করে তুমি বলছো যে নরেন এখনো বেঁচে আছে? দেখুন, এইসব কাপালিকরা সাধনা করে আমাবস্যায়। কারণ
অমাবস্যাতেই না হলে সিদ্ধ লাভ হয় না। তাছাড়া কতগুলি বিশেষ অমাবস্যা আছে, যেমন এই মাসে ভাদ্র মাসের অমাবস্যা, এটি বিশেষ ধরনের অমাবস্যা। কারণ এই ভাদ্র মাসে অমাবস্যা প্রেত সাধনা, বেতাল সাধনা ইত্যাদির পক্ষে বড়, আর তাই ঠিক অমাবস্যার আগেই চুরিটা হয়েছে। তিতলি একটু নস্যি নিয়ে মৃদু হাসলেন। সুন্দরবাবু বললেন, তাহলে ভাইয়া তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যায়? সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারে তাকিয়ে এটি বললেন। তিতলি বলল, হ্যাঁ, ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে। ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলে আমরা সফল হব। কিন্তু কোথায় যে এইসব পুজো সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে? অতি সহজে। দীপা তার পায়ে ও গায়ের গন্ধ চেনে, সে ঠিক খুঁজে বার করবে। সুন্দরীবাবু আমার সঙ্গে বলে উঠল, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ব্যাপারটা ঠিক বাগে পাওয়া গেছে। তবে সে কি এই কাজ প্রথমবার করছে না আগেও করেছে? তা আমি বলতে পারবো না। এইসব ত্রান্তিকরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গেছে। অমাবস্যার অভিযানের জন্য রেডি হতে পারি? নিশ্চয়। আর এই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার দিন বা ফোন করে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব, তবে বিস্তারিত কিছু জানাবেন না। ঠিক আছে। বলে উঠে দাঁড়ালেন সুন্দরবাবু। আমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনি ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এত রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসতেই চায় না এমন রাতে। কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরের দিন সকালে কেউ সাহস পায় না। এমনি রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক। তার গলায় এবং হাতে রুদ্রাক্ষের মালা। বয়স 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মূর্তি। মূর্তিটা 5টি মরার খুলির উপর রাখা। তার সামনে আর একটা বড় মরার খুলি। তার কপালে সিঁদুর লাগানো। মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে। বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে। তার দুটি চোখ আতঙ্কে ফুটে উঠেছে। মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে। এত রাতে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এই বিষয়ে কাপালিক নিশ্চিন্ত। তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না। তার সামনে একটা আগুন জ্বলছে। মাঝে মাঝে সেই আগুনে ফুল, বেলপাতা, ঘি প্রভৃতি দিচ্ছে আর উচ্চ স্বরে সে মন্ত্রপাঠ করে চলেছে। অবশেষে একসময় মন্ত্রপাঠ শেষ হলো। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, তার ডানার বাঁধন কেটে দিল। তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটা দিয়ে এক কোপে তার মাথা কেটে ফেলল। কাটা মাথা সে ফেলে দিল আগুনের মধ্যে। তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে। তারপর আরও কিছুক্ষণ পর মন্ত্র করে সে মুরগিটাকে টেনে নিল। ততক্ষণে আগুনে পায়রাটার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল। তার মাথাটাও সেই জ্বলন্ত আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্র করে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরাটার মুখে।
এইসব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে আর বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করল, তবে বাঁধন খুলতে পারল না। সে তখন উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগলো, মা মা। কিন্তু সেই কান্নাতেও কাপালিকের হৃদয় একটুও গলল না। যথারীতি মুরগির বলির পর টেনে নিল পাঠা। কিন্তু ঠিক এমন সময় ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্য কাপালিক তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুইজন লোক, যার মধ্যে একজন মহিলাও আছে। তার পিছনে আরও 4 জন লোক। সামনে একটা কুকুর মাটি শুকতে শুকতে আসছে। কাপালিক চমকে উঠল। 2 জনের হাতেই পিস্তল, 2 জনের হাতে বন্দুক। তারা হলো সুন্দরবাবু, তিতলি, মানিক, থানার ওসি আর একটি কনস্টেবল এবং জমিদারের স্ত্রী বিমলা দেবী। বিমলা দেবী সবার পিছনে ছিল, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি। ওসি গিয়ে বলল, বলি দিতে চেষ্টা করেছে, এই অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম। কাপালিক হুঙ্কার দিয়ে উঠল, শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস? বলে সে খাড়াটা হাতে তুলে নিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে। এমন সময় তিতলি এগিয়ে গেল। তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। তিতলি বলল, পুলিশের সঙ্গে লড়াই করতে চেও না, মারা পড়বে। এমন সময় এগিয়ে এলেন বিমলা দেবী। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাত পার বাঁধন কেটে খুলে দিয়েছিল। বিমলা দেবী ছেলেটিকে বুকে জড়িয়ে নিলেন। নরেন কাঁদতে লাগলো। বিমলা দেবী কাপালিককে বললেন, ছি ছি, তুমি কি না আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবতী দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব তো এমন শিক্ষা কখনো দেননি। তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন। তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এইসব করে? তুমি নরাধম পাষাণ্য। কাপালিকের চোখ দুটো জ্বলছিল, কিন্তু সে জানে যে সে এখন নিরুপায়। এখন তার মুক্তি সম্ভব নয়। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে, তার বিচার হবে, আর বিচারে 7 বছরে ঘানি ঘোরাতে হবে। ওসি তিতলির দিকে চেয়ে বলল, আপনি যে কেশে হাত দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানকে ধরা সম্ভব হলো, না হলে এই নিরীহ শিশুকে যে কি দশা হতো। এ সময় বিমলা দেবী বললেন, তিতলি বলুন, কি পুরস্কার চান আপনি? তিতলি হেসে বলল, আরে অর্থ চাই না বিমলা দেবী, আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম এটাই আমার পরম আনন্দ। কাপালিক বুঝল তিতলির জন্যেই ধরা পড়েছে। সে তার জ্বলন্ত দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে বললেন, তোর সর্বনাশ আমি করব। তিতলি তাচ্ছিল্যভাবে মৃদু হাসলেন, কোনো উত্তর দিলেন না। এই শোনো, গোয়েন্দা গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো এবং মজাদার রহস্য গল্প সমাধান হয়।